নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বৈকুণ্ঠের উইল উপন্যাসটি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি বৈকুণ্ঠের উইল দ্বিতীয় পর্ব। জয়লাল মাস্টারকে গোকুল গোপনে ৮০ টাকা ঘুষ দিয়ে আসিয়াছে। কথাটা প্রকাশ হওয়া পর্যন্ত অনেকেই তাহার নির্বুদ্ধিতা লক্ষ্য করিয়া কটাক্ষ করিয়াছে। সে বিনোদের জন্য ছটপট করিতেছে, অথচ বিনোদ তাহাকে ভ্রুক্ষেপের দ্বারাও গ্রাহ্য করে না। এমন ধারা একটা আভাসও বাড়িশুদ্ধ সকলের চোখে মুখে অনুভব করিয়া গোকুল মনে মনে অত্যন্ত সংকুচিত হইয়া উঠিতেছিল। বাড়ির গাড়ি বোধ করি এই লইয়া ১০ বার চুচুড়া স্টেশন হইতে ফিরিয়া আসিল। গোকুল তাচ্ছিল্যভাবে কোচম্যানকে প্রশ্ন করিল, আর কি কলকাতার গাড়ি নেই যে তোরা ফিরে এলি? যা যা, তোরা জিরোগে যা। কোচম্যান বিনীতভাবে কহিল, আরো দুখানা আছে বটে, কিন্তু ঘোড়া দানা পানি পায় নাই বলেই চলে আসতে হলো। গোকুল ১ মিনিটে সপ্তমে চড়িয়া ধমকাইয়া উঠিল, ছোটবাবু মেঠাই মন্ডা খায়কে আস্তা হ্যাঁ কি না, তাই বেটাদের নবাব ঘোড়া এক দণ্ড দানা পানি না পেলেই মরে যাবে। যাও যাও, আবিলে আও। কোচম্যান প্রভুর মনের ভাব বুঝিতে না পারিয়া সভয়ে সেলাম করিয়া প্রস্থান করিল। রসিক চক্রবর্তী বহুদিনের কর্মচারী, এ বাটিতে সকলেই তাহাকে সম্মান করিত। সে কহিল, ছোটবাবু এলে গাড়ি ভাড়া করেও আসতে পারবেন, সেজন্য কেন আপনি ব্যস্ত হচ্ছেন বড়বাবু? রসিক যে নিকটেই ছিল, গোকুল তাহা দেখে নাই। অপ্রতিভ হইয়া কহিল, আমি ব্যস্ত হব সে হতভাগার জন্যে? তুমি বলো কি চকর্তি মশাই, বাড়িতে মেয়েরা অমন দিবারাত্রি কান্নাকাটি না করলে আমি তো তাকে বাড়ি ঢুকতেই দিইনি। গোকুল মজুমদার রাগলে বাপের কুপুত্তুর। হ্যাঁ, বুঝলে না, বাপের কুপুত্তুর। হ্যাঁ। রসিকের কিছুই অবিদিত ছিল না। বাটির মেয়েরা যে বিনোদের অদর্শনে একটি দিনের জন্যও চোখের জল ফেলে নাই তাহা সে জানিত, কিন্তু এ লইয়া আর তর্কও করিল না। সমারোহ করিয়া বাপের শ্রাদ্ধ হইবে, গোকুল সেজন্য বড় ব্যস্ত, কিন্তু কান দুটা তাহার গাড়ির চাকার দিকেই পড়িয়াছিল। ঘণ্টা ২ পরে সে বহু দূরে একটা ভারী গাড়ির আওয়াজ পাইয়া রসিক চক্রবর্তীকে শুনাইয়া একটা চাকরকে ডাকিয়া কহিল, ওরে এগিয়ে দেখ তো রে, আমাদের গাড়ি কিনা। ঘোড়া দুটোকে হয়রান করে মারলে বলে রাগ করে দুটো কথা বলল, আর ব্যাটারা কিনা সত্যি মনে করে গাড়ি নিয়ে স্টেশনে ফিরে গেল। গুণধুর ভাইয়ের জন্য আবার গাড়ি পাঠাতে হবে। সৎমার রাগ হবে বলে তো আর ঘোড়া দুটোকে ফেলা যায় না। রসিক শুনিতে পাইল, কিন্তু ভালো মন্দ কোনো কথাই কহিল না। অনতিকাল পরে খালি গাড়ি ফিরিয়া আসিয়া আস্তা বলে চলিয়া গেল। চাকর আসিয়া সংবাদ দিল, রসিক সম্মুখে ছিল। গোকুল তাহার পানে চাহিয়া কাষ্ঠহাসি হাসিয়া কহিল, তবে তো দুঃখে মরে গেলুম। যা যা, বাড়ি থেকে গিন্নিকে বলগে, তার পাশ করা ছেলের কীর্তি। কাল পরশু এলে যদি তাকে ফটক পার হতে দিই তো তখন তোরা বলিস। হ্যাঁ, সে ছেলে গোকুল মজুমদার নয়। একবার যখন বেঁকে বসেছি তখন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও যদি তার হয়ে বলে তবুও মুখ পাবে না, তা বলে দিচ্ছি। তুমি মাকে বলে দাও গে চকর্তি মশাই। পৃথিবী ওলট পালট হয়ে যাবে, তবু গোকুল মজুমদারের কথা নড়চড় হবে না। সময় এলে কিছু পেত, এখন আর একটি পয়সাও না। বাড়ি ঢুকতেই তো তাকে দেব না বলিয়া গোকুল হন হন করিয়া ভিতরে চলিয়া গেল। গোকুল কাহার উপরে ক্রোধ করিয়া
যে অসময়ে আসিয়া সন্ধ্যার পরেই শয্যা গ্রহণ করিল তাহা বাটির মেয়েরা টের পাইল না। দাসী দুধ খাওয়াইবার জন্য অনুরোধ করিতে আসিয়া ধমক খাইয়া ফিরিয়া গেল। দোকানের গোমস্তার উপর অধ্যাপক বিদায়ের ফর্দ প্রস্তুতের ভার ছিল। সে ঘরে আসিয়া কি একটা কথা জিজ্ঞাসা করিবা মাত্রই গোকুল তড়াৎ করিয়া উঠিয়া কাগজখানা ছিনাইয়া লইয়া খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল, বাবার 10খানা তালুক রেখে যায়নি যে রাজা রাজার মতো পণ্ডিত বিদায় করতে হবে। যাও যাও, ওসব আমিরি চাল আমার কাছে খাটবে না। লোকটা যার পর নাই কুণ্ঠিত ও লজ্জিত হইয়া চলিয়া গেল। ভবানী জানিতে পারিয়া ঘরের বাহিরে চৌকাঠের কাছে আসিয়া বলিলেন, সস্নেহী মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তোর কি কোনো রকম অসুখ বোধ হচ্ছে গোকুল? গোকুল গোকুল যেমন শুইয়াছিল তেমনি ভাবে শুইয়া রহিল, জবাব দিল না। ভবানী বলিলেন, না মানে তবে যে কিছু খেলি নে, হঠাৎ এমন সময় এসে যে শুয়ে পড়লি, তোর কি কোনো রকম অসুখ বোধ হচ্ছে গোকুল? গোকুল কহিল, পড়লুম। ভবানী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিলেন, অধ্যাপক বিদায়ের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলি যে? কাল সকালেই নিমন্ত্রণ পত্র না পাঠালে আর সময় হবে না বাবা। গোকুল ঠিক তেমনি করিয়াই জবাব দিল, না হয় নাই হবে। ভবানী কিছু বিস্মিত কিছু বিরক্ত হইয়া কহিলেন, ছি গোকুল, এ সময় ওরকম অধীর হলে তো হবে না বাবা। কি হয়েছে বাবা, আমাকে খুলে বল, আমি সমস্তই ঠিক করে দেব। মায়ের কথার উত্তরে গোকুল তাহার কম্বলের শয্যা ত্যাগ করিয়া চোখ পাকাইয়া উঠিয়া বসিল। কাহার সহিত কিভাবে কথা কহিতে হয় সে কোনোদিন শিক্ষা করে নাই। কর্কশ কণ্ঠে কহিল, তোমার যে মতলব শোনে মা, সে একটা গাধা। বাবা তোমার কথা শুনতো বলে কি আমিও শুনবো? আমি 10টি ব্রাহ্মণ খাইয়ে শুদ্ধ হব, কোনো জাঁকজমক করব না। বলিয়া সে তৎক্ষণাৎ দেওয়ালের দিকে মুখ করিয়া শুইয়া পড়িল। ভবানী শান্ত স্বরে কহিলেন, ছি বাবা, তিনি স্বর্গে গেছেন, তার সম্বন্ধে কি এমন করে কথা কইতে আছে? গোকুল জবাব দিল না। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিলেন, এরকম করলে লোকে কি বলবে বলো দেখি বাবা? যাদের যেমন সঙ্গতি তাদের তেমনি কাজ করতে হয়, না করলে অখ্যাতি রটে। গোকুল তেমনি ভাবে থাকিয়েই কহিল, রটাক গে শালারা, আমি কারো ধার ধারি নে যে ভয়ে মরে যাব। ভবানী বলিলেন, কিন্তু তার এতে তৃপ্তি হবে কেন? তিনি যে এত বিষয় আশয় রেখে গেলেন, তার মতো কাজ না করলে তিনি সুখী হবেন না। ভবানী ইচ্ছে করিয়ে গোকুলের বড় ব্যথার স্থানে ঘা দিলেন। পিতাকে সে যে কি ভালোবাসিত তাহা তিনি জানিতেন। গোকুল উঠিয়া বসিয়া কাঁদো কাঁদো স্বরে কহিল, খরচের কথা কে বলছে মা? যত ইচ্ছে যা ইচ্ছে তোমার খরচ করো, কিন্তু যতদিন যাচ্ছে ততই যে আমার হাত পা বন্ধ হয়ে আসছে। বিনোদ অভিমান করে উদাসীন হয়ে গেল মা, আমি একলা কি করে করব? বলিয়া সে অকস্মাৎ উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল। ভবানী নিজেকেও আর সামলাইতে পারিলেন না, কাঁদিয়া ফেলিলেন। অনেকক্ষণ নিঃশব্দে থাকিয়া শেষে আঁচলে চোখ মুছিয়া অশ্রুজড়িত স্বরে জিজ্ঞাসা করিলেন, সে কি এ খবর পেয়েছে গোকুল? গোকুল তৎক্ষণাৎ কহিল, পেয়েছে বই কি। কে তাকে খবর দিল? গোকুল। কে যে তাহাকে বাড়ির এই দুঃসংবাদ দিয়েছে গোকুল নিজেও তাহা জানিত না। মাস্টারমশাইয়ের পুত্র হারানের সম্বন্ধে তাহার নিজেরও সন্দেহ জন্মিয়াছিল, তথাপি কেমন করিয়া যেন নিঃসংশয় বুঝিয়ে বসিয়াছিল। বিনোদ সমস্ত জানিয়ে শুনিয়াই শুধু লজ্জা ও অভিমানে বাড়ি আসিতেছে না। সে মায়ের মুখ পানে চাহিয়ে কহিল, খবর সে পেয়েছে মা,
বাবা চিরকালের মতো চলে গেলেন, এ কি সে টের পায়নি? আমার মতো তার বুকের ভেতরেও কি হাহা করে আগুন জ্বলে যাচ্ছে না? সেসব জেনেছে মা, সব জেনেছে। ভবানী ক্ষণকাল মৌন থাকিয়ে অবশেষে যখন কথা কহিলেন, গোকুল আশ্চর্য হইয়া লক্ষ্য করিল মায়ের সেই অশ্রু গদগদ কণ্ঠস্বর আর নেই, কিন্তু তাহাতে উত্তাপও ছিল না। সহজ কণ্ঠে বলিলেন, গোকুল, তাই যদি সত্যি হয় বাবা, তবে অমন ভাইয়ের জন্য তুই আর দুঃখ করিস নে। মনে কর, আমাদের বংশে আর ছেলে পেলেই নেই। যে রাগের বশে মরা বাপ মায়ের শেষ কাজ করতেও বাড়ি আসে না, তার সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক নেই। গোকুল এ অভিযোগের যে কি জবাব দিবে তাহা ভাবিয়া না পাইয়া চুপ করিয়া রহিল। কিন্তু জবাব দিল তাহার স্ত্রী। সে দ্বারের আড়ালে বসিয়া সমস্ত আলোচনাই শুনিতেছিল। সেইখান হইতেই বেশ স্পষ্ট গলায় কহিল, ঠাকুর কি না বুঝেই এমন একটা কাজ করে গেলেন? তিনি ছিলেন অন্তর্যামী। ৩-৪ দিন ধরে কলিকাতার বাসায় ঠাকুরপোকে যখন খুঁজে পাওয়া গেল না, তখন তো তিনি তার গুণগান সব ধরে ফেললেন। তার বিষয় তিনি যদি সমস্ত দিয়ে যান, তাতে আমাদের কেউ তো আর দোষ দিতে পারবে না। তুমি তাই ভাই ভাই করো, আর কেউ হলে। টানটা অসমাপ্ত রহিল। আর কেহ কি করিত তাহা খুলিয়া বলা এক্ষেত্রে বড় বউ বাহুল্য মনে করিল। কিন্তু ভবানী মনে মনে ভয়ানক আশ্চর্য হইয়া গেলেন। কারণ ইতিপূর্বে শ্বশুর, বর্তমানে বড় বউ এরূপ কথা কোনো দিন বলে নাই। এমনকি শাশুড়ির সামনে স্বামীকে লক্ষ্য করিয়া সে কথাই কহে নাই। এই কয়দিনেই তাহার এতখানি উন্নতিতে তিনি নির্বাক হইয়া রহিলেন। গোকুলও প্রথমটা কেমন যেন হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু পরক্ষণেই উন্মুক্ত দরজার দিকে ডান হাত প্রসারিত করিয়া ভবানীর মুখের পানে চাহিয়া একেবারে খ্যাপার মতো চেঁচাইয়া উঠিল, শোনো মা, শোনো, ছোট লোকের মেয়ের কথা শোনো। প্রত্যুত্তরে বড় বউ চেঁচাইল না বটে, কিন্তু আরো একটুখানি সরল কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করিয়া কহিল, দেখো, যা বলবে আমাকে বলো, খামোকা বাপ তুলো না। আমার বাপ তোমার বাপ একই পদার্থ, বুঝলে? জবাব দেবার জন্য গোকুলের ঠোঁট কাঁপিতে লাগিল, কিন্তু কথা ফুটিল না। কিন্তু তাহার 2 চক্ষু দিয়া যেন আগুন বাহির হইতে লাগিল। ভবানী এতক্ষণ চুপ করিয়াই ছিলেন, এখন মৃদু তিরস্কারের স্বরে বলিলেন, বৌমা, তোমার কথা কবার দরকার কি মা? যাও যাও, নিজের কাজে যাও। বৌমা কহিল, কথা আমি কোনোদিন কইনি মা। দাসী চাকরের মতো খাটতে এসেছি, দিবারাত্রি খেটেই মরি। কিন্তু উনি যে খেতে শুতে বসতে আমার 4টে পাশ করা ভাই আমার 5টা পাশ করা ভাই করে নাপিয়ে বেড়ান। কিন্তু ভাই তো বাড়ি এসে মুখ্য বলে একটা কথাও কোনোদিন কয় না। ওর নিজের লজ্জা শরম থাকলে কি আর কথা বলবার দরকার হয়? বলিয়া সে তিলার্ধ অপেক্ষা না করিয়া গুম গুম পায়ে অবস্থাটা জানাইয়া দিয়া চলিয়া গেল। তাহার কথা শুনিয়া আজ এতদিন পরে ভবানী স্তম্ভিত হইয়া গেলেন। এতদিন তিনি তাহার বড় বধূটিকে চিনিতে পারেন নাই। এখন চিনিতে পারিয়া তাহার দুঃখ, ক্ষোভ ও শঙ্কার আর সীমা পরিসীমা রহিল না। কিন্তু বড় বউ একেবারে চলিয়া যায় নাই। সে বারান্দার এক প্রান্ত হইতে কাহারও শুনিতে কিছুমাত্র অসুবিধা না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখিয়া পুনরায় বলিল, যখন তখন শুধু রাস টাকা জোগাবার বেলাতেই দাদা। আমার মামাদেরও 2-5টা পাশ করে বেরুতে দেখছি তো, কিন্তু সাবধান করে দিতে গেলে তখন বড় তেতো লাগতো। তা বাবু, তেতুই লাগুক আর মিষ্টিই লাগুক, নিজের টাকা অমন করে অপব্যয় হতে থাকলে ছেলেপেলের মুখ চেয়ে আমি কিন্তু আর চিরকালটা মুখ বুজে থাকতে পারি না। মুখ্য দাদা পেয়েছে, যত পেরেছে তত ঠকিয়েছে। ঠকাক, আমার কি? ওর নিজের ছেলে মেয়েই পথে বসবে।
বলিয়া বড় বউ সত্য সত্যই চলিয়া গেল। গোকুল হাত পা ছুঁড়িয়া লাফাইয়া উঠিল, অনুপস্থিত স্ত্রীকে লক্ষ্য করিয়া গর্জন করিতে লাগিল, কি আমি মুখ্যু? কোন শালা বলে? এসব বিষয় সম্পত্তি করলে কে? আমি না বেন্দা? আমার চোখে ধুলো দিয়ে টাকা আদায় করে নিয়ে যাবে? বেন্দার বাপের সাধ্যি আছে? আমি বড়, সে ছোট। সে 4টে পাস করে থাকে তো আমি 10টা পাস করতে পারি, তা জানিস? আমি মুখ্যু, বাড়ি ঢুকলে দরওয়ান দিয়ে তাকে দূর করে দেব, তা জানিস? দেখি কে তাকে রাখে। এমনি অসংলগ্ন এবং নিরর্থক কত কি সে অবিশ্রান্ত চিৎকার করিতে লাগিল। ভবানী সেই যে নীরব হইয়াছিলেন, আর কথা কহিলেন না। বহুক্ষণ পর্যন্ত একভাবে পাথরের মতো বসিয়া থাকিয়া এক সময় ধীরে ধীরে উঠিয়া গেলেন। তখন ঝগড়া হইল বটে, কিন্তু সেই রাত্রেই যে স্ত্রীর সহিত গোকুলের একটা মিটমাট হইতে বাকি রহিল না, সে তাহার পরদিনের ব্যবহারেই বুঝা গেল। হঠাৎ সকাল হইতেই সে সমস্ত কাজকর্মে হাঁক ডাক করিয়া লাগিয়া গেল এবং আগামী কর্মের দিনটি আসিয়া পড়িতে যে মাত্র 3টি দিন বাকি রহিয়াছে সে কথা বাড়ি শুদ্ধ সকলকে পুনঃ পুনঃ স্মরণ করাইয়া ফিরিতে লাগিল। বাহিরের যে কেহ বিনোদের নাম উত্থাপন করিলেই আজ সে কানে আঙুল দিয়া বলিতে লাগিল, নিজের বাপ যাকে মৃত্যুকালে ত্যায্য পুত্র করে যায় তার কথা কেউ জিজ্ঞেস করবেন না। আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমার যে ভাই ছিল সে মরে গেছে। তাহার কথা শুনিয়া কেহ চোখ টিপিয়া আরেকজনকে ইঙ্গিত করিল, কেহ অলক্ষ্যে ঘাড় নাড়িয়া মনের ভাব প্রকাশ করিল। অর্থাৎ এই সোজা কথাটি কাহারও অবিদিত রহিল না যে বিনোদ একেবারেই পথে বসিয়াছে এবং গোকুল যে কোনো কৌশলেই হোক 16 আনাই গ্রাস করিয়াছে। এখন গোপনে অনেকেই বিনোদের সঙ্গে সহানুভূতি প্রকাশ করিতে লাগিল। এমনকি সে আসিয়া এই ভয়ানক জুয়াচুরির বিরুদ্ধে আদালতের আশ্রয় গ্রহণ করিলে তাহাদের নিকট সাহায্য পাইতেও পারিবে, এরূপ আভাসও কেহ কেহ দিতে লাগিল। সুবিজ্ঞ জয়লাল বাণুজ্যে স্পষ্টই বলিতে লাগিলেন যে মানুষকে যে চিনিতে পারা যায় না তাহার জীবন্ত প্রমাণ এই গোকুল মজুমদার। শুধু তাহার চক্ষেই সে ধূলি প্রক্ষেপ করিতে পারে নাই, কারণ পাড়ার সমস্ত ছেলে বুড়ো মেয়ে পুরুষে যখন এক বাক্যে গোকুলকে ন্যায়নিষ্ঠ, ভ্রাতৃনিষ্ঠ, ভাতৃবৎসল, ধর্মরাজ যুধিষ্ঠির বলিয়া চিৎকারে গগন বিদীর্ণ করিয়াছে, তখন তিনিই শুধু চুপ করিয়া হাসিয়াছেন আর মনে মনে বলিয়াছেন, আরে সৎমার ছেলে বৈমাত্রেয় ভাই, তার উপর এত টান, বেদে পুরাণে যা কস্মিন কালে কখন ঘটেনি তাই হবে এই ঘোর কলিকালে। সুতরাং এতদিন তিনি শুধু মুখ বুজিয়ে কৌতুক দেখিতেছিলেন, কাহাকেও কোনো কথা বলেন নাই। আবশ্যক কি? বেশ জানিতেন একদিন সমস্ত প্রকাশ পাইবেই। এখন দেখো তোমরা, এই এত ভালো অত ভালো গোকুলের সম্বন্ধে যা আমি বরাবর ভেবে এসেছি ঠিক তাই কিনা? কিন্তু কি এতদিন তিনি ভাবিয়া আসিয়াছিলেন তাহা কাহারও যখন জানা ছিল না, তখন সকলকেই নীরবে তাহার প্রতিজ্ঞা স্বীকার করিয়া লইতে হইল এবং দেখিতে দেখিতে খড়ের আগুনের মতো কথাটা মুখে মুখে প্রচার হইয়া গেল। অথচ গোকুল টের পাইল না যে বাহিরের বিরুদ্ধ আন্দোলন তাহার বিপক্ষে এত সত্বর এরূপ তীব্র হইয়া উঠিল। ভবানী চিরদিনই অল্প কথা কইতেন, তাহাকে কাল রাত্রি হইতে ব্যথার ভারে তাহার হৃদয় একেবারেই স্তব্ধ হইয়া গিয়াছিল। গোকুলের স্ত্রী মনোরমা একসময় স্বামীকে নির্জনে ডাকিয়া এই দিকে তার দৃষ্টি আকৃষ্ট করিয়া কহিল, মার ভাবগতিক দেখছ? গোকুল উদ্বিগ্ন হইয়া বলিল, না, কি হয়েছে মার? মনোরমা তাচ্ছিল্য ভরে বলিল, হবে আবার কি? সেই যে কাল বলেছিলাম ঠাকুরপোর টাকা নষ্ট করার কথা, সেই থেকে আমার সঙ্গে কথা কর না।
তোমার সঙ্গে কথা টথা কইছেন তো? গোকুল শুষ্ক হইয়া কহিল, না, আমার সঙ্গেও না। মনোরমা ঘাটটা একটুখানি হেলাইয়া কণ্ঠস্বর আরো নিচু করিয়া বলিল, দেখলে মজা? যে টাকাগুলো ঠাকুরপো দুহাতে উড়িয়ে দিলে সেগুলো থাকলে তো আমাদেরই থাকতো। ঠাকুর তো আমাদেরই সব লিখে দিয়ে গেছেন, আমাদের তিনি সর্বনাশ করবেন, আর সে কথা একটু মুখ থেকে খসলেই রাগ করে কথাবার্তা বন্ধ করে দিতে হবে। এইটি কি ব্যবহার? তুমি তো মা মা করে অজ্ঞান। তুমি বলো না সত্যি না মিছে? গোকুলের মুখখানা একেবারে কালিবর্ণ হইয়া গেল। কোন রকম জবাবই সে খুঁজিয়ে পাইল না। তাহার স্ত্রী বোধ করি তাহা লক্ষ্য করিয়াই কহিল, ঠাকুরপো যাই করুক আর যাই করুক, সে পেটের ছেলে, তুমি সতীনপো বই নয়। তুমি পেলে সমস্ত বিষয়, এ কি কোনো মেয়ে মানুষের সহ্য হয়? না না, আমার সব কথা অমন করে তোমার উড়িয়ে দিলে আর চলবে না। এখন থেকে তোমাকে একটু সাবধান হতে হবে। অমন মামা করে গলে গেলে সব দিকে মাটি হতে হবে। বলে দিচ্ছি, বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস। গোকুলের বুকের ভিতরটা অদ্ভুতপূর্ণ শঙ্কায় গুড়গুড় করিয়া উঠিল। সে বিবর্ণ মুখে ফেলফেল করিয়া শুধু চাহিয়া রহিল। তাহার স্ত্রী কহিল, আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের মনের ভাব যত বুঝি, তোমরা পুরুষ মানুষ তা পারো না। আমার কথাটা শোনো। বলিয়া সে স্বামীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কতকটা কাজ হইয়াছে অনুমান করিয়া লইয়া বেশ একটু জোর দিয়া বলিল, আর ঠাকুরপুর তো চিরদিন এমন ধারা বয়াটে পানা করে বেড়ালে তো চলবে না। তাকে লেখাপড়া তো তুমি আর কম শেখাওনি। এখন যা হোক একটু চাকরি বাকরি করে মাকে নিয়ে বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে তাকে। তিনি নিজের মাকে তো সত্যি আর বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবেন না। তাছাড়া মাথা গুঁজে দাঁড়াবার যা হোক একটু কুঁড়ে কাড়াও তো করার চাই। তখন আমরাও যেমন ক্ষমতা সাহায্য করব। লোকে যেন না বলতে পারে, অমুক মজুমদার তার বইমাত্র ভাইকে দেখলে না। বইমাত্র ভাইয়ের সঙ্গে আবার সম্পর্ক কি? যারা বলে তার বলুক, আমরা সে কথা বলতে পারবো না। সে বংশ আমাদের নয় বলিয়া সে স্বামীকে ভাবিবার অবকাশ দিয়া অন্যত্র চলিয়া গেল। গোকুল স্বপ্নাবিষ্টের মতো শূন্য দৃষ্টিতে চাহিয়া সেইখানে বসিয়া কিসব যেন অদ্ভুত আশ্চর্য স্বপ্ন দেখিতে লাগিল। সব কথা ছাপাইয়া এই একটা কথা তাহার কানের মধ্যে ক্রমাগত বাজিতে লাগিল, বিষয় সম্পত্তি বড় ভয়ানক জিনিস, এবং শুধু সেই জন্যই মা যেন রাগ করিয়া তাহাকে ছাড়িয়া বিনোদের কাছে চিরদিনের জন্য চলিয়া যাইতেছেন। তাহার মনে পড়িল তাহার স্ত্রী মিথ্যা বলে নাই। আজ সারাদিনের মধ্যে মায়ের সহিত তাহার একটা কথাও তো হয় নাই। কার্যোপলক্ষে তাহার সুমুখ দিয়ে সে 2-3 বার যাতায়াত করিয়াছে, কিন্তু তিনি মুখ তুলিয়া তো চাহেন নাই। মা চিরদিনই অত্যন্ত অল্পভাষিণী জানিয়া সে সময়টায় গোকুলের কিছুই মনে হয় নাই বটে, কিন্তু এখন সে সমস্ত ব্যাপারটা ঠিক যেন জলের মতো স্পষ্ট দেখিতে লাগিল। অথচ এই সমস্ত চুপচাপ নীরব বিরুদ্ধতা সহ্য করাও তাহার পক্ষে একেবারে অসম্ভব। সে তৎক্ষণাৎ উঠিয়া মার সহিত মুখোমুখি কলহ করিবার জন্য দ্রুতপদে তাহার ঘরে গিয়ে প্রবেশ করিল। ঢুকিয়েই বলিল, এমন ধারা মুখ ভার করে কাজকর্মের বাড়িতে বসে থাকলে তো চলবে না মা। ভবানী বিস্ময়াপন্ন হইয়া মুখ তুলিয়া চাহিবা মাত্রই গোকুল বলিয়া উঠিল, তোমার বউ তো আর মিছে বলেনি যে বিনোদ রাস রাস টাকা নষ্ট করছে। বাবা তার বিষয় যদি আমাকে দিয়ে যান, তাতে আমার দোষ কি? তুমি তার সঙ্গে বোঝাপড়া করোগে, আমাদের উপর রাগ করতে পারবে না, তা বলে দিচ্ছি। ভবানী মর্মাহত হইয়া ধীরে ধীরে বলিলেন, আমি কারো ওপরে রাগ করিনি গোকুল, কারো সঙ্গে বোঝাপড়া করতে চাইনি। যদি চাও না তো ওরকম করে থাকলে চলবে না। বিনোদকে বলো সে যেন চাকরি বাকরি করে, আমার বাড়িতে তার জায়গা হবে না। সে তো হবেই না গোকুল,
এর বেশি কথা কি বাবা, বলিয়া ভবানী মুখ নিচু করিয়া বসিয়া রহিলেন। ঝগড়া করিতে না পাইয়া গোকুল নিরুপায় ক্রোধে বিড়বিড় করিয়া বকিতে বকিতে চলিয়া গেল। স্ত্রীকে ডাকিয়া কহিল, আজ স্পষ্ট বলে দিলুম মাকে, বিনোদের এখানে আর থাকা হবে না। চাকরি বাকরি করে যা ইচ্ছে করুক, আমি কিচ্ছু জানি না। মনোরমা আহ্লাদে আগাইয়া আসিয়া ফিসফিস করিয়া জিজ্ঞাসা করিল, কি বললেন উনি, কি বললেন? গোকুল অস্বাভাবিক উত্তেজনার সহিত জবাব দিল, বলবেন আবার কি? আমি বলা বলির কি ধার ধারি? বড় বউ চোখ ঘুরাইয়া কহিল, তবু তবু? গোকুল তেমনি করিয়াই কহিল, তবু আর কি? তাকে স্বীকার করতে হলো যে না, বিনোদের এ বাড়িতে থাকা চলবেন না। তাহার স্ত্রী গলা আরো খাটো করিয়া কহিল, এ 16 আনা রাগের কথা, তা বুঝেছ? মার মন পড়ে রয়েছে নিজের ছেলেটির পানে, এখন তুমি হয়েছ তার 2 চক্ষের বালি। গোকুল ঘাড় নাড়িয়ে বলিল, তার বুঝিনি? আমার কাছে কি চালাকি চলে? বাহিরে আসিয়াই রসিক চক্রবর্তীকে সুমুখে পাইয়া কহিল, বলি একটা নতুন খবর শুনেছ চকর্তি মশাই? এতকাল এত করে এখন আমি হয়েছি মার 2 চক্ষের বিষ। কথাবার্তা আর আমাদের সঙ্গে কন্যা, সুমুখে পড়লে মুখ ফিরিয়ে বসেন। চক্রবর্তী অকৃত্রিম বিস্ময় প্রকাশ করিয়া কহিল, না না, বলো কি বড়বাবু? কি বলি? ওরে ও হবুর মা, শোন শোন। বাড়ির বুড়ো ঝি কি কাজে বাহিরে যাইতেছিল, মনিবের ডাকাডাকিতে কাছে আসিবা মাত্র গোকুল চক্রবর্তীর প্রতি চাহিয়া কহিল, কি বলিস হবুর মা? মাকে আমার সঙ্গে কথা কইতে আর দেখছিস? সুমুখে পড়লে বরং মুখ ফিরিয়ে নিচ্ছেন তো? হবুর মা কিছুই জানিত না। সে মূঢ়ের মতো ক্ষণকাল চাহিয়া থাকিয়া অবশেষে একটু ঘাড় নাড়িয়া মনিবের মন রাখিয়া নিজের কাজে চলিয়া গেল। সত্যি মিথ্যে শুনলে তো? বলিয়া চক্রবর্তীর প্রতি একটা ইশারা করিয়া গোকুল অন্যত্র চলিয়া গেল। সেদিন পাড়ার যে কেহ দেখাশোনা করিতে আসিল, তাহারই কাছে সে বিমাতার বিরুদ্ধে নালিশ করিয়া পুনঃ পুনঃ এই একটা কথাই বলিয়া বেড়াইতে লাগিল, আমি সতীন পো বইতো নয়, কাজী বাবা মরতে না মরতেই 2 চক্ষের বিষ হয়ে দাঁড়িয়েছি। সন্ধ্যার সময় বাড়ির ভিতরে আসিয়া ভবানীকে লক্ষ্য করিয়া বলিল, আমার এত দায় পড়ে যায়নি যে লোকজন পাঠিয়ে বর্ধমান থেকে ছোট পিসিমাদের আনতে যাব। এত গরজ নেই, আসতে হয় তিনি নিজে আসবেন। ভবানী মুখ তুলিয়া মৃদুকণ্ঠে কহিলেন, সেটা কি ভালো কাজ হবে গোকুল? গোকুল তীব্র কণ্ঠে বলিল, ভালো মন্দ জানিনি, 2 হাতে টাকা ওড়াবার আমার সাধ্যি নেই। তুমি এ নিয়ে আমাকে আর জেদ করো না, তা বলে দিচ্ছি। ইহাদিগকে আনাইবার জন্য ভবানী কাল গোকুলকে আদেশ করিয়াছিলেন। এখন আর কিছু বলিলেন না, চুপ করিয়া হাতের কাজে মন দিলেন। তথাপি গোকুল সম্মুখে পায়চারি করিতে করিতে বলিতে লাগিলেন, আনো বললেই তো আর আনতে পারিনি মা, ধার কর্য করে তো আমি আর ডুবে যেতে পারবো না। ভবানী অস্ফুট স্বরে বলিলেন, বেশ তো গোকুল, ভালো বোঝো, নাইবা সেখানে লোক পাঠালে। গোকুল বলিতে বলিতে চলিয়া গেল। এখন থেকে আমাকে বুঝতেই হবে, বুঝতেই হবে যে আমার কি আর আপনার মা আছে? আমি মূলেই বা কার কি? কে আর আমার আছি? এখন নিজেকে নিজে সামলানো চাই, টাকা কড়ি বুঝে সুঝে খরচ করার দরকার। নিজের মা তো নেই বলিয়া সে চলিয়া গেল। তাহার টাকা কড়ি বিষয় সম্পত্তিতে অকস্মাৎ এত বড় আসক্ত দেখিয়া ভবানী নিঃশব্দে নিঃশ্বাস ফেলিলেন। কিন্তু গোকুল তৎক্ষণাৎ ফিরিয়া আসি কহিল, আমি কি বুঝিনি? এটা তোমার রাগের কথা নয়। কাল নিজে তুমি বললে গোকুল তোর পিসিমাদের লোক পাঠিয়ে আনা,
আর আজ বলছো যা ভালো হয় তাই কর। আমার বাপ নেই, ভাই নেই বলে আমাকে এমনি করে জব্দ করা। লোকে বলবে গোকুল বুঝি সত্যি সত্যি তার মায়ের কথা শোনে না। তাহারই একান্ত অবদ্ধ অভিযোগে ভবানী বিমূঢ় হতবুদ্ধির মতো এক মুহূর্ত তাহার পানে চাহিয়ে থাকিয়ে বলিলেন, গোকুল, আমি তো তোদের কিছুতেই নেই, কোনো কথাই তো বলিনি বাবা। গোকুল অকস্মাৎ দুই চক্ষু অশ্রুপূর্ণ করিয়া কহিল, তোমার কোন হুকুমটা শুনি নে মা, যে তুমি আমাকে এমনি করে বলছো? কিন্তু ভালো হবে না, তা বলে দিচ্ছি। বেন্দার লজ্জায় ঘেন্নায় বাড়ি ছাড়া হয়ে গেল। আমারও যেখানে দু চক্ষু যাই চলে যাব, থাকো তুমি তোমার বিষয় আশয় নিয়ে। বলিয়া চোখ মুছিতে মুছিতে দ্রুত পদে বাহির হইয়া গেল। গোকুলের বড় মেয়ে হেমাঙ্গিনী তাহার ঠাকুরমার কাছে শুইত। সে ভোর হইতে না হইতেই চেঁচাইতে চেঁচাইতে আসিল, কাকা এসেছে মা, কাকা এসেছে। পাশের ঘরে গোকুল শুইয়াছিল। সে ধরফর করিয়া কম্বলের শয্যার উপর উঠিয়া বসিল। শুনিতে পাইল তাহার স্ত্রী নিরানন্দ বিস্ময়ের সহিত প্রশ্ন করিতেছে, কখন এলে রে তোর কাকা? মেয়ে কহিল, অনেক রাত্রি রে মা। মা জিজ্ঞাসা করিল, এখন কি করছে? মেয়ে কহিল, এখনো ওঠেনি, তিনি নিজের ঘরে ঘুমিয়ে আছেন। তাহার মা আর কোনো প্রশ্ন না করিয়া কাজে চলিয়া গেল। গোকুল দরজা হইতে গলা বাড়াইয়া হাত নাড়িয়া মেয়েকে কাছে ডাকিয়া কহিল, তোর ঠাকুরমা তাকে কি বললে রে হিমু? হিমু ঘাড় নাড়িয়া বলিল, জানিনি তো বাবা। গোকুল তথাপি প্রশ্ন করিল, খুব বকলে বুঝি রে? হিমু অনিশ্চিত ভাবে বার দুই মাথা নাড়িয়া অবশেষে কি মনে করিয়া বলিল, হুম হুম হুম। গোকুল ব্যগ্র হইয়া তাহার একটা হাত ধরিয়া একেবারে ঘরের মধ্যে টানিয়া লইয়া গিয়া আস্তে আস্তে কহিল, তোর ঠাকুরমার কি কি সব বললে বলতো মা হিমু? হিমু বিপদে পড়িল। কাকা যখন আসেন তখন সে ঘুমাইতেছিল, কিছুই জানিত না বলিয়া বলিল, জানি না তো বাবা। গোকুল বিশ্বাস করিল না, অপ্রসন্ন হইয়া বলিল, এই যে বললি জানিস, মা তোকে মানা করে দিয়েছে না? আমি কাউকে বলবো না রে, তুই বল না। জেরাই পড়িয়া হিমু ফ্যাল করিয়া চাহিয়া রহিল। গোকুল তাহার মাথায় মুখে হাত বুলাইয়া উৎসাহ দিয়া কহিল, বলতো মা, কি কি কথা হলো? মা বুঝি বললে, বেরিয়ে যা তুই বাড়ি থেকে। এনে এইলে মা, দুটো টাকা নেই, পুতুল কিনিস। বলিয়া সে বালিশের তলা হইতে টাকা লইয়া মেয়ের হাতে গুঁজিয়া দিল। হিমু শুষ্ক হইয়া বলিল, বললে। তারপর কি বললে? হিমু কাঁদো কাঁদো হইয়া বলিল, তারপরে তো জানিনি বাবা। গোকুল পুনরায় তাহার মুখে মাথায় হাত বুলাইয়া দিয়ে কহিল, জানিস বই কি। তোর কাকা কি বললে? কিছু বললে না তো। গোকুল বিশ্বাস করিল না, বিরক্ত কঠিন হইয়া প্রশ্ন করিল, একেবারে কিছুই বললে না? তাই কি হয়? পিতার ক্রুদ্ধ কণ্ঠস্বর লক্ষ্য করিয়া হিমু প্রায় কাঁদিয়া ফেলিয়া বলিল, জানিনি তো বাবা। ফের জানিস নে, হারামজাদা মেয়ে। বলিয়া সে চটাস করিয়া মেয়ের গালে চড় কষাইয়া ঠেলিয়া দিয়া বলিল, যা দূর হোক, দূর হোক। মেয়ে কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। গোকুল দ্রুতপদে নিচে নামিয়া তাহার বিমাতার ঘরে ঢুকিয়া বলিল, তা বেশ করেছ। সে বাড়ির ঢুকতে না ঢুকতে নানা রকম করে নাগিয়েছ, ভাঙিয়েছ, আমার উপর যাতে তার মন ভেঙে যায়, এই তো। সেসব কিছু আমার আর শুনতে বাকি নেই, কিন্তু তোমার ছেলেকেও সাবধান করে দিও, আমার সম্মুখে না পড়ে, তা বলে দিয়ে যাচ্ছি। বলিয়ে তেমনি দ্রুতপদে বাহির হইয়া গেল।
ভবানী কিছুই বুঝিতে না পারিয়া অবাক হইয়া চাহিয়া রহিলেন। বাহিরের নানা লোক নানা কাজে ব্যস্ত ছিল। সে খানিকক্ষণ এদিক সেদিক করিয়া হাবুর মাকে ডাকাইয়া আনিয়া কহিল, ও হাবুর মা, বলি ভায়া যে বাড়ি এসেছেন শুনেছিস? ঝি ঘাড় নাড়িয়া কহিল, হাঁ বাবু, ঘোর রাত্রিরে ছোটবাবু বাড়ি এলেন। গোকুল কহিল, সে তো জানি রে, তারপরে মায়ে বেটাতে কি কথা হলো? আমার নামে বুঝি মা খুব করে লাগালে? বাড়ি থেকে বেরিয়ে যাবার টাবার কথা। ঝি বাধা দিয়ে কহিল, না বড়বাবু, মা তো ওঠেননি। যদু তার ব্যাগটা নিয়ে এলে আমি ছোটবাবুর ঘর খুলে আলো জ্বেলে দিলুম। তিনি সেই যে ঢুকলেন আর তো বার হননি। গোকুল অপ্রত্যয় করিয়া কহিল, কেন কেন ঢাকছিস ঝি? আমি যে সব শুনেছি। গোকুলের কথা শুনিয়ে ঝি বিস্ময়ে ক্ষণকাল চাহিয়া রহিল। তারপরে হাবুর দিব্যি করিয়া বলিল, অমন কথাটি বলো না বড়বাবু। আমি সর্বক্ষণ দাঁড়িয়ে থেকে ছোটবাবুর কাজকর্ম করে দিলুম। তিনি মাকে ডাকতে নিষেধ করে বললেন, ঝি, আর আমার কিছু দরকার নেই, তুই শুধু আলোটা জ্বেলে দিয়ে শুয়ে যা। আহা, চোখ মুখ বসে গিয়ে একেবারে কালিবন্য হয়ে গেছে। গোকুলের চোখ দুটি ছলছল করিয়া উঠিল। কহিল, তার হবে না? তুই বলিস কি হাবুর মা? বাবা মারা গেলেন, ছোড়া একবার চোখের দেখাটা দেখতে পেলে না, একটা পয়সা বিষয় আসই পর্যন্ত পেলে না। তার মনে মনে যা হচ্ছে তা সেই জানে। বাবাকে সে কি ভালোই বাসত। তা তোরা তো সব জানিস, কি বলিস হাবুর মা? বলিতে বলিতে গোকুলের চোখের কোণে জল আসিয়া পড়িল। হাবুর মা অনেক দিনের দাসী, চোখের জল দেখিয়ে তাহার চোখেও জল আসিল। গাঢ় স্বরে কহিল, তার বলতে বড়বাবু, তেনার বাবা অন্ত প্রাণ ছিল যে। তবে কিনা বড় বড় লেখাপড়া করতে করতে মগজটা কেমন ধারা যে গরম হয়ে গেল, তাই। গোকুল হাবুর মাকে একেবারে পাইয়া বসিল। কহিল, তাই বল না হাবুর মা, মগজটা গরম হবে না? বিদ্যেটা কি সে কম শিখেছে? অনার গ্র্যাজুয়েট। বলি, এই হুগলি চুঁচুড়ো বাবুগঞ্জে কটা লোক আমার ভাইয়ের মতো বিদ্যে শিখেছে? কই দেখিয়ে দে দেখি। লাট সাহেব নিজে এসে যে তাকে হাত ধরে বসায়, সে কি একটা হেজি পেঁজি মানুষ? তুই তো ঝি, কিন্তু কলকাতায় গিয়ে কোনো ভদ্রলোককে বলগে দেখি গিয়ে তুই বিনোদবাবুদের বাড়ির ঝি। তোকে ডেকে নিয়ে বসিয়ে হাজারটা খবর নেবে, কিন্তু ওই যে কথায় বলে গায়ের যুগে ভিক পায় না। এখানকার কোনো বেটা কি তারে চিনতে পারলে? মুখখানি একেবারে শুকিয়ে গেছে, দেখলি না রে? ঝি ঘাড় নাড়িয়া বলিল, মুখখানি দেখলে চোখে আর জল রাখা যায় না বড়বাবু। গোকুলের চোখ দিয়ে দরদর করিয়া জল গড়াইয়া পড়িল। উত্তরীয় অঞ্চলে অশ্রু মুছিয়া কহিল, তুই তাকে মানুষ করেছিস হাবুর মা, তুই শুধু তাকে চিনতে পেরেছিস। আহা, চিরকালটা তার হেসে খেলে আমোদ আহ্লাদ করে লেখাপড়া নিয়ে কেটেছে। কবে এসব হাঙ্গামা তাকে পোয়াতে হয়েছে বল দেখি? আর উইল করে বিষয় দেব না বললেই দেব না। তার বাপের বিষয় নয়, কোন শালা আটকায়? কি করেছে সে? চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, না কোন শালা দেখেছে? তবে কেন বিষয় পাবে না বল দেখি শুনি? আইন আদালত নেই? বিনোদ নালিশ করলে আমাকে যে বাপ বাপ বলে অর্ধেক বিষয় কড়াই গন্ডায় তাকে চুল চিরে ভাগ করে দিতে হবে, তা জানিস? ঝি সায় দিয়া বলিল, তা দিতে হবে বই কি বাবু। গোকুল উৎসাহে চোখ মুখ উদ্দীপ্ত করিয়া কহিল, তবে তাই বল না। আর এই মাটি, তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাক না কেন,
তুই কেন উইল করবার মতলব দিতে গেলি? এইটা কি তোর মায়ের মতো কাজ হলো? ধম্ম নেই? তিনি দেখছেন না নির্দোষকে কষ্ট দিলে তার কাছে তোকে জবাব দিতে হবে না? আর বিষয়, ভারী বিষয়, আজ বাদে কাল রাখবি বিষয়। আজ বাদে কাল সে যখন হাইকোর্টের জজ হবে, সে তো আর কেউ আর আটকাতে পারবে না। তখন কি করে রাখবি বিষয়? এইসব ভেবে চিন্তে কাজ করতে হবে না। এখন সম্মানে না দিলে তখন অপমান হয়ে দিতে হবে যে। হাবুর মা খুশি হইয়া উঠিল। সে বিনোদকে মানুষ করিয়াছিল, এই সমস্ত উইল টুইল তাহার একেবারে ভালোই লাগে নাই। কহিল, আচ্ছা বড়বাবু, তুমি তাই কেন ছোটবাবুকে ডেকে বলো না যে তোর বিষয় আসে ভাই তুই নে? তুমি দিলে তো আর কারুর না বলবার জো নেই। কিন্তু এইখানেই ছিল গোকুলের আসল খটকা। সে খানিকক্ষণ চাহিয়ে থাকিয়া কহিল, তবে সবাই যে বলে আমার দেবার সাধ্য নেই। বাবার উইল তো রদ করতে পারিনি হাবুর মা। আমাদের বড় বউর মামাতো ভাই একজন মস্ত মোক্তার, সে নাকি বোনকে চিঠি লিখেছে, তাহলে জেল খাটতে হবে। তবে যদি মা রাজি হয়, বড় বউ রাজি হয়, তখন বটে। হাবুর মা ইহার সদুত্তর দিতে না পারিয়া তাহার কাজে চলিয়া গেল। গোকুল মুখ ফিরাইতেই দেখিল হিমু খেলা করিতে যাইতেছে। তাহাকে আদর করিয়া কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তোর কাকা উঠেছে রে? হিমু ঘাড় কাত করিয়া কহিল, উঠেই তার বসবার ঘরে চলে গেলেন। কারোর সঙ্গে কথা কইলেন না। বাটির একান্তে পথের ধারের একটা ঘরে বিনোদ বসিত। ঘরখানি ইংরেজি ধরনে সাজানো ছিল। এইখানেই তাহার বন্ধু বান্ধবেরা দেখা সাক্ষাৎ করিতে আসিত। গোকুল পা টিপিয়া কাছে গিয়া জানালার ভিতর দিয়ে চাহিয়া দেখিল বিনোদ চৌকিতে না বসিয়া নিচে মেঝের উপর ওদিকে মুখ করিয়া চুপ করিয়া বসিয়া আছে। তাহারই বসিবার ধরন দেখিয়ে গোকুলের দুটি চক্ষু জলে পরিপূর্ণ হইয়া গেল। সে নীরবে দাঁড়াইয়া ছোট ভাইয়ের মুখখানি দেখিবার আশায় মিনিট ৫-৬ অপেক্ষা করিয়া শেষে চোখ মুছিয়া ফিরিয়া আসিল। চক্রবর্তী কহিল, বড়বাবু, অধ্যাপক বিদায়ের ফর্দটা। গোকুল সহসা যেন অন্ধকারে আলোর রেখা দেখিতে পাইল। তাড়াতাড়ি কহিল, এসব বিষয়ে আমাকে আর কেন জড়াও চকর্তি মশাই? মা সরস্বতী তো স্বয়ং এসে পড়েছেন। কে কেমন পণ্ডিত, কার কত মান মর্যাদা বিনোদের কাছে তো চাপা নেই। তাকেই জিজ্ঞাসা করে ঠিক করে নাও না কেন? আমি এর মধ্যে আর হাত দেব না চকর্তি মশাই। চক্রবর্তী কহিল, কিন্তু ছোটবাবু তো এখনো ঘুম থেকে ওঠেনি। গোকুল ম্লানভাবে একটুখানি হাসিয়ে কহিল, ঘুম থেকে? তার কি আহার নিদ্রা আছে? হাবুর মাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। সে সচক্ষে দেখেছে। সে বললে, বড়বাবু, ছোটবাবুর মুখের পানি চাইলে আর চোখের জল রাখা যায় না, এমনি চেহারা হয়েছে। ভেবে ভেবে সোনার বর্ণ যেন কালিমারা হয়ে গেছে। এই বলিয়া তাহার বসিবার ঘরটা ইঙ্গিতে দেখাইয়া দিয়ে বলিল, গিয়ে দেখো গে। সে ঠান্ডা মাটির উপর একলাটি চুপ করে বসে আছে। সে দেখলে কার না বুক ফেটে যায় বলো তো চকর্তি মশাই। চক্রবর্তীর দুঃখসূচক কি একটা কথা অস্ফুটে কহিয়া ফর্দ লইয়া যাইতেছিল। গোকুল তাহাকে ফিরাইয়া ডাকিয়া কহিল, আচ্ছা, তুমি তো সমস্তই জানো, তাই জিজ্ঞাসা করি, আমি থাকতে বিনোদকে আর এত কষ্ট দেওয়া কেন? উপুস কি ওর ওই রোগা দেহতে সহ্য হবে? হয়তোবা অসুখ হয়ে পড়বে। আমি বলি, খাওয়া শোয়া ওর যেমন অভ্যাস তেমনি চলুক, হয়তোবা অসুখ হয়ে পড়বে। চক্রবর্তী নিরুৎসাহ ভাবে কহিল, না পারলে। কথাটা গোকুল শেষ করিতেই দিল না, বলিল, পারবে কি করে তুমিই বলো দেখি।
আমাদের এসব কুলি মজুরের দেহ, এতে সব সয়, কিন্তু ওর তো তা নয়। 5-7টা পাশ করে যে দেশের মাথার মণি হয়েছে, তার দেহতে আর আমার দেহতে তুমি তুলনা করে বসলে। কে আছিস রে ওখানে? ভূত? যা তো একবার চট করে আমাদের ভট্টাচার্য মশাইকে ডেকে আন। না হয় যত টাকা লাগে শ্রাদ্ধের সময় আমি মূল্য ধরে দেব। তা বলে তো মায়ের পেটের ভাইকে মেরে ফেলতে পারবো না। ওকে আমি আলো চালের হব্বিসি করি নিকেশ করতে পারবো না। এতে তিনি যাই বলুন। চক্রবর্তী অত্যন্ত অপ্রতিভ হইয়া সায় দিয়ে কহিল, সে তো ঠিক কথা বড়বাবু, তবে কি না লোকে বলবে। আরে লোকে বলবে, লোকে বলবে, কি বলবে? কি বলবে? আর বলবে বলে কি নিজের ভাইকে মেরে ফেলবো? তোমার এসব কি বুদ্ধি হলো বলো তো চকর্তি মশাই? না না, ফর্দ টর্দ নিয়ে তোমার এখন তাকে জ্বালাতন করার দরকার নেই। মুখে যা হোক একটু কিছু দিয়ে আগে সে সুস্থ হোক বলিয়া গোকুল নিতান্ত অকারণে সে বেচারার উপর রাগ করিয়া চলিয়া গেল। নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।